আসসালামু আলাইকুম। বাংলাদেশ রাজনীতির ইতিহাসে একটি ক্রিটিক্যাল জাংচারে উপনীত। বাংলাদেশে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে তার ভিতরে দুটো নাম নিয়ে অনেক চর্চা হচ্ছে, তারেক রহমান এবং পাশাপাশি রুমিন ফারহানার কথাও বারবার উঠে আসছে। রুমিন ফারহানার বিএনপির প্রতি ডেডিকেশন, কিন্তু এর পাশাপাশি তার ক্রিটিসিজমের কথা আসলেই উঠে আসে যে একাত্তরের প্রতি তার যেই শ্রদ্ধাবোধ, এগুলো অনেকের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয় না। বিশেষ করে বর্তমানে নতুন প্রজন্মের ভেতরে বিভ্রান্তিতে থাকা কিছু মানুষ, যারা কিনা যেমন ধরেন ব্যারিস্টার ফুয়াদের মতো, অথবা অনেকে আছে যারা সার্জিসের মতো, যারা কিনা একাত্তরকে নিয়ে প্রশ্ন তুলে, হাসনাত আবদুল্লাহ এরা। তবে এরা এখন খুব একটা আসলে আলোচনা আসবে না যতই তারা চিৎকার করুক, বিশেষ করে এনসিপি, কারণ এনসিপি টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এনসিপি টুকরো টুকরো হয়ে গেলে আলটিমেটলি অন্তত ইলেকশনের আগে জামাতের ফায়দা। যদিও তারা জামাতের সঙ্গে অ্যালায়েন্স করেছে, আসলে জামাত তাদের যে কত বড় ক্ষতি করেছে তারা এনসিপির অনেকে এখন টের পাচ্ছে। আমি আপনাদের বলেছিলাম আজকে থেকে 1 বছর আগে যে এনসিপির আলটিমেটলি অস্তিত্বই থাকবে না, এখন সেদিকেই এগুচ্ছে। আমরা ব্যারিস্টার ফুয়াদের কণ্ঠে পরিবর্তন দেখলাম। সে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার রেসপেক্ট আছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের রেসপেক্ট থাকা উচিত। পাল্টে গেছে অলরেডি। যারা কিনা 7 সিস্টার করবে, দিল্লিকে দেখিয়ে দেবে, হ্যান ত্যান, ওদের সুরের ভিতরে পরিবর্তন আসা শুরু হয়েছে। কারণ রাজনৈতিকভাবে এছাড়া সারভাইভ করা অন্তত বাংলাদেশে সম্ভব না। প্রতিবেশীর সঙ্গে এরকম বৈরী মনোভাব, হাসনাত আবদুল্লাহ টাইপ অথবা ফুয়াদের টাইপের মনোভাব নিয়ে সার্জিসের মতো রাজনীতিতে ভবিষ্যতে কোনো যাবে না। হাসনাত আবদুল্লাহ, অনেকে প্রশ্ন করেছে ইলেকশনে পাশ করবে কিনা। না, হাসনাত আবদুল্লাহ করবে না, সার্জিসও করবে না, এরকম নির্বাচনে পাশ করবে না। তবে মেইন বিষয়টা হচ্ছে রুমিন ফারহানা। রুমিন ফারহানার তার ব্যক্তিগত সম্পদ বেড়েছে, তার ইনকাম বেড়েছে, এগুলো তো স্বাভাবিক। এছাড়া কেউ এমপি হলে তার কাছে সে যে লয়ার হয়, প্র্যাকটিসিং লয়ার হয়, ব্যবসায়ী হয়, তার ন্যাচারালি তার ইনফ্লুয়েন্স সমাজে বাড়ে, তার প্র্যাকটিস ভলিউমও বাড়ে। বাংলাদেশে আইনজীবীরা যারা রাজনীতি করেন তাদের পেশাগত দিক থেকে তারা ফায়দাবান হন, কারণ দলের অনেক কর্মী তাদেরকে কেস দেয়। জেনুইনলি অনেস্টলি প্র্যাকটিস করলেও তার প্র্যাকটিস বাড়ে। ব্যারিস্টার ফুয়াদ সে যেই টাকা বছরে ইনকাম করে দাবি করেছে, বা মাসে শুনলাম 40,000 টাকার মতো সে ইনকাম করে একজন ব্যারিস্টার হয়ে, সেটা গ্রহণযোগ্য নয়। কারণ আমার এক ক্লোজ রিলেটিভই কিছুদিন আগেও তার চেম্বারকে একটি কেসে একদিন অ্যাপিয়ার করার জন্য 40,000 টাকা দিয়েছে। নেভারদিলেস, রুমিন ফারহানার বিরুদ্ধে যে সকল অ্যালিগেশন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল কিছু বিষয় আছে, পূর্বাচলে জায়গা টাকা, এগুলো আমি মনে করি না খুব একটা সিরিয়াস কোনো কিছু। মেইনলি তাকে দল থেকে বহিষ্কার করে তারেক রহমান এবং বিএনপি একটি মেসেজ দিয়েছে। মেসেজটি হচ্ছে 71 নিয়ে আর বেশি কথা বলা যাবে না, লেটস মুভ অন। ব্যাপারটা বোধহয় সেইখানেই। এবং তুমি যেই হও না কেন, তোমাকে দল থেকে বসিয়ে দেওয়ার ক্ষমতা দল রাখে। অর্থাৎ দল ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট পানিশিং এনিওয়ান। এটা অনেকটা দলের স্বেচ্ছাচারিতার মতো। তবে শুধু রুমিন ফারহানা নয়, আরও কিছু মানুষ আছেন যারা কিনা বিএনপির হয়েও বিএনপি থেকে রেবেল গ্রুপ। তারা মনে করছে যে তারেক রহমানের নেতৃত্ব ঠিকমতো হচ্ছে না, বা দল তাদের পলিসি থেকে সরে গেছে। তারা অযোগ্য লোকদেরকে দিচ্ছে, রাজনীতিতে সামনে আনছে, পুরস্কৃত করছে, চাঁদাবাজদের সামনে আনছে, দলের প্রকৃত নেতাদেরকে মূল্যায়ন করছে না। এর ভিতরে 2,500-এ আত্তার রহমান আঙুর, উনি 3 বারের সংসদ সদস্য সেখানে, এবং ওনাকে না দিয়ে আমরা জানি অন্তত একজন অত্যন্ত
বাজে লোক আজাদকে নমিনেশন দেওয়া হয়েছে, সেটার কারণ আপনাদেরকে আগে বলেছি। অতএব এতে করে বিএনপির ভেতরে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে। তা আমি যখন জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, আমি যখন বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যখন বলি যে আমি তারেকের রাজনীতির পলিসি সম্বন্ধে আমি একমত নই, অথবা আমি যখন বলি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এবং তারেককে সমালোচনা করার অধিকার আমাদেরকে দিতে হবে, এবং তাকে কোনো সাধারণ নাগরিকও যদি গালাগাল দেয় তারপর সেটা গ্রহণ করতে হবে, মানতে হবে, কারণ এটাই গণতন্ত্র, এটাই বাক স্বাধীনতা, এবং সেটা সহ্য করে এগিয়ে যেতে হবে। তারেক নিজেও বলেছে তাকে নিয়ে যখন কার্টুন হয় সে মজাই পায়, বিবিসি সাক্ষাৎকারে বলেছে। তো সেটাই বজায় রাখতে হবে, কিন্তু সেটা বাস্তবে প্রতিফলন দেখতে হবে। দলের অতি আগ্রহীরা সাহাবাকে তারেকের প্রতি কটূক্তির কারণে তাকে পিটিয়ে থানায় দিয়ে দিবে, এসব পরে আবার যারা পেটাবে, যারা ধরে দেবে তাদেরকে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে না তারেক বা বিএনপি, এগুলো আমরা দেখতে চাই না। তাই আমরা যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, বাট অ্যাট দ্য সেম টাইম বিএনপির রেবেল গ্রুপ বলতে পারেন, আমি মনে করি রুমিন ফারহানার সেখানে নির্বাচিত হওয়া উচিত ব্রাহ্মণবাড়িয়া। কারণ তার বিপক্ষে যাদের সাথে বিএনপি জোট করেছে, যে মৌলভী সাহেবকে সেখানে বিএনপি সাপোর্ট করতে যাচ্ছে, আমি মনে করি সেটা বিএনপির রাজনীতির পরিপন্থী। বিএনপি যদিও সেকুলার দল, বিএনপিকে বলা যাবে না, বিএনপিকে বলতে হবে সুডো সেকুলার দল। তথাপি স্বাধীনতা চেতনায় বিশ্বাস করা উচিত বিএনপি, কারণ স্বাধীনতা চেতনা, জিয়াউর রহমান, এগুলি ছাড়া বিএনপির কোনো প্রিন্সিপাল নাই। জাতীয়তাবাদী চেতনা এবং এছাড়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, এই শব্দগুলো আমরা এখন আর শুনি না। মুক্তিযোদ্ধা যে ছিলেন, আমরা ছোটবেলা থেকে শুনেছি মুক্তিযোদ্ধা জিয়া, এখন মুক্তিযোদ্ধার কথা শুনি না। তাই মুক্তিযোদ্ধার দল মুক্তিযোদ্ধাদের মতো কাজ করতে হবে, আচরণ করতে হবে, প্রকৃত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, জিয়া রহমানের প্রতি রেসপেক্ট থাকার পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতি রেসপেক্ট থাকতে হবে, সমস্ত নেতারা সমালোচনার যোগ্য, এটা মানতে হবে। আমরা মনে করি সমস্ত নেতাই সমালোচনার যোগ্য। তারেক জিয়াউর রহমান, খালেদা জিয়া, বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, কেউ সমালোচনা করতে না, দ্যাটস ফাইন, কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা করতে হবে। তাদের প্রতি অশ্রদ্ধা দেখালে তো চলবে না। সমালোচনা করা মানে অশ্রদ্ধা নয়, কিন্তু এখন অশ্রদ্ধার রাজনীতি চলছে। তা বিএনপি এ সকল মৌলভী সাহেবদের সঙ্গে জোট করতে গিয়ে স্বাধীনতার চেতনাধারী, প্রকৃত জাতীয়তাবাদী চেতনার মানুষদের প্রতি অপমানসূচক আচরণ করবে, সেটাকে তো সমর্থন করা যায় না। তাই আমি মনে করি বিএনপির এই রেবেল গ্রুপটার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে নৈতিক মিলটা বেশি, আমি মনে করি। তবে তারেক রহমান যদি ভালো শাসন করে, অর্থাৎ সে যদি ভালো প্রাইম মিনিস্টার হয়, ভালো। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কতগুলো বিষয়, সেটা হচ্ছে দুঃখজনক হলেও সত্য, গত 40 বছরে কোনো সুশিক্ষিত মানুষ আমাদের দেশ শাসন করেন। সুশিক্ষিত বলতে একাডেমিক্যালি শিক্ষাটাকে আমি মর্যাদা দিই, আপনারা যত কথাই বলেন। খালেদা জিয়া ভালো মানুষ ছিলেন, শেখ হাসিনার যেমন বিফলতা আছে তার সফলতাও আছে, একেবারে সফলতাকে উড়িয়ে দেওয়া যাবে না, অস্বীকার করা যাবে না। তার বিফলতা ছিল অবশ্যই, এই জন্য তো দলের ভরাডুবি হয়েছে, কিন্তু তার সফলতাও তো আছে। যার যার ক্রেডিট তাকে তা দিতে হবে। আমার চরম শত্রুরও অধিকার আছে ন্যায্য বিচার পাওয়ার, সেটা হচ্ছে আমার আন্দোলন। তার রাজনীতি করার অধিকার আছে, সন্ত্রাস নয়, রাজনীতি করার অধিকার আছে, সেগুলো স্বীকার করতে হবে, দেশকে শান্তিতে আনতে হবে। সেগুলো হচ্ছে না বর্তমান বিএনপি, এবং এটা একটা খুব সিরিয়াস মেসেজ দিচ্ছে। আমি দেখছি যে বিভিন্ন মানুষ অতিরিক্ত, যারা বিএনপিকে সমালোচনাও করেছে বা তারেককে সমালোচনা করেছে, তাদের সুর পাল্টে গেছে। তারেক প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে এটা ভেবে যেমন পদলেহন চরম মাত্রায় চলে যাচ্ছে। তারেক এটার কতটা সমর্থন জানি না, কিন্তু চরম মাত্রায় চলে গেছে। ব্যবসায়িক সমাজ, আইন প্রয়োগকারী সমাজ, সংবাদপত্র, সব বিষয়ে তারেক তোষণ অতিরিক্ত মাথায় চলে গেছে। এটা বোধহয় তারেক কতটা নিজের ব্যক্তিগতভাবে লাইক করে আমি জানি না, বুড়ো বুড়ো নেতারা পর্যন্ত তার পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টা করছে। মানে এগুলো হচ্ছে এমন একটা বিষয় যা আমরা ভুলে গেছি যে আমরা সংসদীয় গণতন্ত্রে আছি। সংসদীয় গণতন্ত্রে দল ইম্পর্টেন্ট। সংসদীয় গণতন্ত্রে
তো প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসন নয় যে একটা মানুষ থাকবে, ওনাকে আমরা ভোট দিব, উনিই সব কিছু। তাহলে এটা রাষ্ট্রপতি শাসিত সরকার বললে হতো, কিন্তু এটা তো রাষ্ট্রপতি শাসিত সরকার নয়। আমরা আছি বর্তমানে সংসদীয় সরকারে। দুবার প্রধানমন্ত্রী হয়ে উনি আবার 3বার হতে পারবেন না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওনার মেয়েকে আবার আনবেন, উনি ওনার বউকে আবার আনবেন, তারপরে আবার উনি ফিরে আসবেন। এই ধরনের বিষয় অ্যাকসেপ্টেবল নয়। বিএনপি অনেকটা এরকমই চায় যে 2বার প্রধানমন্ত্রী হবে, তারপরে গ্যাপ দিবে, আবার সে ফিরে আসবে বা তার মেয়ে আসবে। মানে আমরা কি আসলে রাজতন্ত্রে আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। এটা আমরা যদিও, আমি আপনাদের বহুবার বলেছি, 35টি পরিবার 2000 বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। বিবিসির সাক্ষাৎকারে এবং বিভিন্নভাবে তারেকের মেয়েকে তারেক সামনে এগিয়ে দিচ্ছে, এরকম একটা বোঝা যাচ্ছে। যেমন খালেদা জিয়া যুগ্ম কি বলে এটাকে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এক পদ সৃষ্টি করে তারেককে নিয়ে এসেছিলেন রাজনীতিতে একেবারে চরম শিখরে। তো বিএনপির ভেতরে গণতন্ত্র কার্যত নাই, আসবেও বলে আমার সন্দেহ আছে। তাই বিএনপির একটা রেবেল গ্রুপ তৈরি হয়েছে, যে রেবেল গ্রুপের প্রতি আমার রেসপেক্টটা বেশি। বাংলাদেশের গণতন্ত্র অবস্থা হবে রাশিয়ার মতো। রাশিয়াতে যেমন পুতিন মেদভেদেব অল্টারনেট করে আসে, এইখানেও তাই হবে। তাই আমি চাই ব্যক্তিগতভাবে পরিবারতন্ত্র থেকে মুক্তি। তাই আমি, যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার নয়, দলে প্রকৃত লিডার আসুক এবং কোনো লিডারই এমন একটি অবস্থায় না যাক যে উনি হচ্ছেন অবিবাংশিত নেতা, উনি আনচ্যালেঞ্জেবল, ওনাকে ছাড়া দেশ আর কোনো গতি দেখবে না। এটা সংসদীয় সরকারের লক্ষণ নয়, এটা গণতন্ত্রের লক্ষণ নয় যে ওনাকে ছাড়া আর কোনো উপায় নেই। আমরা কোনো উপায় দেখি না, অল্টারনেট কি। প্রথমত এটা রাষ্ট্রপতি শাসিত সরকার নয়, এটা রাজতন্ত্র আসলে আমরা মানতে চাই না। যাই হোক, রাজতন্ত্র বোধ হয় না, কিন্তু কার্যত ইয়েস। তাহলে গণতন্ত্রীয় যদি সংসদীয় গণতন্ত্র হয়, তাহলে একজন নেতার উপরে এতটা নির্ভরশীল দেশ কেন হবে বা দল কেন হবে? তাহলে জুলাই আন্দোলন করে কি লাভ হলো? 40 বছর, 50 বছর, 30 বছর একজন নেতা বা তার পরিবারই দলের প্রধান হবে প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো, এটা মেনে নিতে চাই না। এটা জাতীয়তাবাদী চেতনার বিষয়ও না, লক্ষণও না। জিয়াউর রহমান এটা স্বপ্নও ছিল না। ওই যে উনি বলেছেন, ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। উনি যদি জীবিত থাকতেন, তাহলে উনি যদি এগুলো দেখতেন যে ওনার পরে ওনার স্ত্রী, যিনি যতই ভালো মানুষ হোক, উনি একজন গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, এত বছর শাসন করেছেন, এবং তারপরে ওনার ছেলে, তারপরে হয়তো ওনার নাতি, আমি জানি না জিয়াউর রহমান এটাতে অ্যাগ্রি করতেন কিনা, ইভেন বঙ্গবন্ধু অ্যাগ্রি করতেন কিনা সেটা আমার সন্দেহ আছে। সুতরাং সবকিছু মিলিয়ে এটা একটা ডেঞ্জারাস মেসেজ দিচ্ছে। প্রথমে তো আওয়ামী লীগ নাই, অর্থাৎ দেশের 30-40% ভোটাররা এখন কার্যত অকার্যকর অবস্থায়। ওনারা বিএনপিকেও ভোট দেবেন না, জামাতকে দেওয়া তো প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত, একটি ধর্মভিত্তিক গণতান্ত্রিক রাজনীতির চর্চার একটা প্রচেষ্টা চলছে, যেটাও অ্যাকসেপ্টেবল না। কারণ ধর্ম মানুষের ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্র পরিচালনা করবে নির্দিষ্ট একটা ধর্মের গোষ্ঠী, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি সবাই সম অধিকার থাকতে হবে একটি দেশে। বিএনপি এখন এরকম ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে আগেও জোট করেছে, এখনো জোট করেছে, এবং নিজের জাতীয়তাবাদী চেতনার ডেডিকেটেড কর্মীদেরকে সরিয়ে সেখানে মানে ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাদেরকে সামনে এগিয়ে দিচ্ছে জোটের নামে। এগুলো অ্যাকসেপ্টেবল নয়। এতে জামাত যেমন বিএনপির ক্ষতি করেছে, এই জামায়াতের কি একটা, এই দলের নামও জানি না, এই দলকে সামনে এগিয়ে দিয়ে নতুন জামাতি গোষ্ঠীর সঙ্গে অ্যালায়েন্স করেছে। এগুলো অ্যাকসেপ্টেবল না। এগুলি করছে মূলত জামাত, যেমন অলি আহমেদকে ডেকে নিয়ে এসে মুক্তিযুদ্ধের বিরোধী না আমরা, এরকম একটি ইমেজ ক্লিনিং এর ব্যবস্থা করেছে। ঠিক একইভাবে বিএনপি ধর্মভিত্তিক রাজনীতির বিরোধী না,
আমি জামাতের যেমন ধর্মভিত্তিক রাজনীতি করে, মামুনুল হক ওরা শুরু করেছে, আবার আপনার চরমনয় শুরু করেছে, ওদের মুভমেন্টটাকে ঠেকানোর জন্য আমাদের সঙ্গে ধর্মভিত্তিক রাজনীতির লোকরাও আছে, এরকম একটা মেসেজ দেওয়ার জন্য বিএনপি ও মৌলবাদীর একটি অ্যালায়েন্স করেছে। এটা অ্যাকসেপ্টেবল না। তাই দেশের জন্য এটা ভবিষ্যৎ ভালো নয়। আমরা ভুলে গেছি, মিডিয়ার লোক ভুলে গেছে, টক শোর মানুষরা ভুলে গেছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা ভুলে গেছে যে বিএনপি মানেই তারেক মানে বিএনপি। এটা হওয়া উচিত না। কোন দলই নেতা নেত্রী মানেই ওই দল, এমনকি আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা, আওয়ামী লীগ মানেই শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ বিএনপি মানেই জিয়াউর রহমান, এটাও হওয়া উচিত না। প্রকৃত গণতন্ত্র এগুলিকে সমর্থন করে না। প্রকৃত গণতন্ত্রে দলের নেতা কে হবে সামনে, এটা নিয়ে কম্পিটিশন হবে। আদারওয়াইজ যোগ্য ব্যক্তিরা দল করতে চাইবে না। কারণ যারা স্মার্ট, অভিজ্ঞ, তাদের কাছে তাদের টার্গেট হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। তারা প্রধানমন্ত্রী হতে চাবে। তাদের স্বপ্ন থাকবে আলটিমেটলি দলের নেতা হয়ে প্রধানমন্ত্রী হওয়া। এরকম আউটস্ট্যান্ডিং স্মার্ট ইন্টেলিজেন্ট লোকরা সামনে আসবে না। আসবে পদলেহনকারীরা, আসবে চোখ বন্ধ করে নেতৃত্বের পা চাটা লোকরা, আসবে লেস ক্যালিবার লোকরা। তারা একাডেমিক্যালি পড়াশোনা থাকতে পারে, ব্যক্তিত্ব বলতে কোনো কিছু নাই, বুড়া বয়সে তারেকের পা ধরবে। এই সকল লোকরাই সামনে আসবে। সেটা আমাদের দেশের জন্য ক্ষতিকর, সেটা গণতন্ত্র না। সুতরাং বর্তমানে মিডিয়া সহ সবাই এই কথাটি ভুলে গেছে। তারেক প্রধানমন্ত্রী হচ্ছে, কিন্তু উনি একটা সংসদীয় সরকারে একজন প্রধানমন্ত্রী যে মিড টার্মে নিজের দল থেকে বহিষ্কার হয়ে যেতে পারেন, অথবা দল থেকে তাকে প্রধানমন্ত্রী থেকে সরিয়ে দিতে যেতে পারে, এটা বাংলাদেশের মানুষ বুঝেই না, বিএনপিও মানে না, কোনো দলই মানে না। কারণ এরা সংসদীয় গণতন্ত্র বলতে কি বুঝে বোঝেই না। আমেরিকা যেমন একটা প্রেসিডেন্ট, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসা মানে ট্রাম্প 5 বছর থেকে গেছেন, কিন্তু সংসদীয় সরকারে তো এটা নিয়ম না। সংসদীয় সরকারে যখন সরকার ফর্ম করবে একটা পার্টি, এমনকি 1 বছর পরেও তাকে সরিয়ে দিয়ে, প্রাইম মিনিস্টারকে সরিয়ে দিয়ে দলের অন্য কেউ প্রাইম মিনিস্টার হবে, কিন্তু সংসদ চলবে, ওই দলের শাসন চলবে। ব্রিটেনে কি হয়? ব্রিটেনে কতবার হয়েছে এটা গত কয়েক বছরে? নিজের দলের প্রধানমন্ত্রীকে, দল থেকে একজন প্রধানমন্ত্রী হয়েছে, তাকে সরিয়ে দিয়ে, বরিস জনসনকে সরিয়ে দিয়ে ঋষি সুনাককে নিয়ে আসা হয়েছে, এবং এর আগে আরো কয়েকজনকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে দল থেকেই। এতে তো সরকার পতন হয়ে যায়নি, দলেরও ক্ষতি হয়নি, স্টেবল হবে দল আস্তে আস্তে। তাই একজন ব্যক্তিকে দলের সর্বা বানিয়ে দেওয়া তো রাষ্ট্রপতি শাসিত সরকার অথবা রাজতন্ত্রের লক্ষণ। সুতরাং বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না বুঝবে, 24শে জুলাই আন্দোলন বলেন আর গণতন্ত্রের দোহাই দেন, সবকিছু হচ্ছে অর্থহীন। তাই আমি বিএনপির রেবেল গ্রুপের প্রতি আমার সমর্থনটা বেশি। সেটা রুমিন ফারহান হোক আর যে কিছু কিছু মানুষ আছে বিএনপির ভেতরে, যাদের সঙ্গে আমার কনভারসেশন হয়েছে গত কয়েক মাসে, তারা তারেকের অনেক সমালোচনা করেছে পর্দার আড়ালে, অনেক স্বাধীনতা চেতনার কথা বলেছে। এখন তারা নমিনেশন পেয়ে চুপ, কারণ সবাই ব্যক্তি স্বার্থে ভোগে। ব্যক্তি স্বার্থ ভোগলে দেশপ্রেম হয় না। এই জন্য আমি রাজনীতি সক্রিয়ভাবে করতে পারি না। নির্বাচন কেন হবে না, কে ঠেকাবে? নির্বাচনের আর খুব বেশি দেরি নাই। আজকে 7 জানুয়ারি কথা বলছি, 1 মাসের কয়েকদিন। এখনো কিছু কিছু জায়গা থেকে আওয়াজ আসছে, বিশেষ করে এটা বলতে পারেন যে আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগ শিবিরে আলাপ আছে যে নির্বাচন হচ্ছে না, এই তফসিলে নির্বাচন হচ্ছে না। কিন্তু ভাই, বাস্তবতা এবং সত্য হচ্ছে, সত্যর চেয়েও সত্য, নির্বাচনটা কিন্তু হয়ে যাচ্ছে। গত 1.5 বছর ধরে আমরা এটা সেটা অনেক কিছু শুনেছি, দেখেছি, সম্ভাবনার কথাও দেখেছি, সম্ভাবনার কথাও বলেছি যে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে, একতরফা একপাক্ষিক নির্বাচন হবে না। বিভিন্ন পক্ষ থেকে এই নির্বাচন, একপাক্ষিক নির্বাচনের বিরুদ্ধে কথাও শুনেছি। দায়িত্বশীল পক্ষ থেকে যেখান থেকে
নির্বাচন না হয় এমন ব্যবস্থা নিতে পারে, সেসব জায়গা থেকেও আমরা শুনেছি। ইনক্লুসিভ নির্বাচনের কথাও শুনেছি, কিন্তু নির্মম বাস্তবতা হলো যে আসলে নির্বাচনটা হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও বলতে হয় যে নির্বাচন হবে না। যারা বলছেন যে নির্বাচনটা, আমি আগেও বলেছি, আবারও বলছি, নির্বাচনটা ঠেকিয়ে দেবে কে? ঠেকানোর কি কোনো পক্ষ, কোনো দৃশ্যমান পক্ষ আপনি এখন পর্যন্ত 1 মাস মাত্র আছে দেখতে পেয়েছেন? আপনি যদি ভেতরেও ঢোকেন, এমনি ওপেন উইন্ডোয় আপনি দেখছেন, তাকিয়ে আছেন, কিন্তু একদম ভেতরে যদি ঢোকেন, উইন্ডোর ভেতরে যদি অন্দরমহলে গিয়ে ঢোকেন, নির্বাচন হচ্ছে না এমন কোনো আলামত কি আছে? নেই। সোজা কথা, নির্বাচনটা হয়ে যাচ্ছে যে এতে কোনো সন্দেহ নাই। তবে একটা জায়গায় সন্দেহ আছে, কারণ গত পরশু সোমবারও দলের শীর্ষ নেতা শফিকুর রহমানের নেতৃত্বে জামাতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই, এমনটা বলা হয়েছে। সোজা ভাষায় জামাত একটা উইন্ডো, একাধিক উইন্ডো, 3টা উইন্ডো, 4টা উইন্ডো ওপেন রেখেছে যে নির্বাচন প্রয়োজনে হবে না। কেন হবে না? যদি না জামাত নির্বাচন পরবর্তী সময়ে যে সরকারটি গঠিত হবে সেই সরকারের ভাগবটার অংশী না হয়। আমি এই কথাগুলো আগেও বলেছি, বারবার বলছি, নির্বাচন ঠেকিয়ে দেওয়ার মতো এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই। আওয়ামী লীগ নেই এই মুহূর্তে, অন্তত পক্ষে আওয়ামী লীগ নেই। 1.5 বছরেও বাংলাদেশে একটা কিছু করবার মতো ক্ষমতা অর্জন করেনি, অথচ বাংলাদেশ আওয়ামী লীগকে চাইছে। বাংলাদেশের এই দুর্গতিপূর্ণ পরিস্থিতিতে আওয়ামী লীগকে চাইছে, কিন্তু সাংগঠনিকভাবে এতটাই করুণ অবস্থা, দেশে দেশে হতাশা তৈরি হয়েছে, কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আওয়ামী লীগের কতজন দেশের বাইরে চলে গেছেন? সবাই তো আওয়ামী লীগের দেশে আছেন, তাদের মধ্যে হতাশা তৈরি হয়ে গেছে। এবং যারা আওয়ামী লীগকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে, আমি যদি বৈশ্বিক গোষ্ঠীর কথা বলি, আন্তর্জাতিক গোষ্ঠীর কথা বলি, যে সব দলের অংশগ্রহণে বাংলাদেশের মাটিতে নির্বাচন হতে হবে, কিন্তু সব দল যে আওয়ামী লীগ, সব দলের প্রধান দল হচ্ছে আওয়ামী লীগ। যারা নাই এই নির্বাচনে তাদের প্রধান দল আওয়ামী লীগ, আওয়ামী লীগের 14 দল। সেই আওয়ামী লীগ তো সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে নেই। 1.5 বছরের এখন পর্যন্ত যে কর্মকাণ্ড, যে বডি ল্যাঙ্গুয়েজ আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না। আদৌ কবে খুঁজে পাওয়া যাবে? আজকে যদি 7 জানুয়ারি আপনি আওয়ামী লীগের কর্মকাণ্ড বিশ্লেষণ করেন, শুধু হতাশায় খুঁজে পাবেন। সেই জায়গা থেকে আওয়ামী লীগ নির্বাচন ঠেকে দেবে, এটা তো হবে না। সেনাবাহিনী ঠেকাবে? সেনাবাহিনী আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাইবে? সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের এ ধরনের লক্ষণ এই মুহূর্তে নেই। হ্যাঁ, একটা পক্ষ চায় যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, কিন্তু সেই পক্ষটা যদি জিম্মি হয়ে যায়, কদিন আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, গাছের পাতাও আওয়ামী লীগ জয় বাংলা করতো, এখন তো সব বিএনপি করছে। যাই হোক, নির্বাচন একমাত্র বিএনপি এবং জামাত নিজেরা নিজেদের মধ্যে কনফ্লিক্ট তৈরি করে যদি ঠেকিয়ে দেয় তাহলেই সম্ভব। এছাড়া নির্বাচন যে হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই। আমি আগেও বলেছি, আবারও বলছি যে নিজেরা ফাটাফাটি করেই নির্বাচনটা বন্ধ হতে পারে। গত সোমবার জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক পরবর্তী সময়ে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জামাত। সেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি দলদাস সরকারি কর্মকর্তা, প্রশাসনের নিরপেক্ষতা ইত্যাদি বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিস্তারিত বিবৃতিতে বলা হয়েছে, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। প্রশাসনের মধ্যে কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে। এই অবস্থায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নতির বিষয়ে
কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে। এই বিবৃতি, এই বৈঠক যেটি বলুন না কেন, এটি সরকারের এবং যাদেরকে দেখা যাচ্ছে যে ক্ষমতায় বসানো, তাদের উপরে একটা প্রচ্ছন্ন চাপ রাখবার জন্য। আমি কদিন আগেও বলেছিলাম যে একটা মৃত্যু জামাতের হিসাব নিকাশ কিন্তু পাল্টে দিয়েছে। এই পাল্টে দেওয়া থেকে জামাত কদিন আগেও আশা করেছিল যে এককভাবে তাদের যে একটা জোট আছে, 10 দলীয় জোট, সেই জোটের নেতৃত্বে জামাত ক্ষমতায় যাবে। কিন্তু ক্ষমতার হিসাব, বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময় এবং তারেক রহমানের দেশে ফেরা পরবর্তী সময় হিসেবটা কিন্তু পাল্টে গেছে। যার দরুন একপাক্ষিক বা একতরফা একটি বৃহৎ অংশ 50% জনগোষ্ঠীকে বাদ রেখে যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনেও ক্ষমতা মোটামুটি বিএনপির দিকে এমনটাই জামাতও মনে করছে। যার দরুন জামাত ইতিমধ্যেই খালেদা জিয়ার জানাজার দিন থেকেই জামাত আমির শফিকুর রহমান সুর তুলেছেন যে আগামী 5 বছর অন্ততপক্ষে একটা ঐক্যের সরকার হোক। খালেদা জিয়ার জানাজার দিন জামাত আমির রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে এটি বলেছিলেন। পরে একদিন পরে জামাত আমির তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করেও একই বার্তা দিয়েছেন। শুধু জামাত আমির নয়, জামাতের শিবির ডাকসু নেতারা তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। অর্থাৎ তারা বুঝতে পারছেন যে ক্ষমতা তারেক রহমানের হাতে তুলে দেওয়ার একটা ব্যবস্থা সব পক্ষ করছে, প্রশাসন, পুলিশ, আর্মি সব পক্ষ করছে। সেই জায়গা থেকে তাদেরকে ক্ষমতার ভাগ দিতে হবে, সোজা কথা। এই ভাগ দেওয়ার দাবি থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে এমন দাবি তুলেছেন শফিকুর রহমান, তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে এমন দাবি করেছেন এবং গত পরশু বৈঠকে এই যে বিবৃতি দিয়েছে যে নির্বাচনের অবাধ এবং সুষ্ঠু পরিবেশ নেই। কেন? এখন পর্যন্ত বিএনপির কাছ থেকে জামাত সিগন্যাল পায়নি যে আমরা নির্বাচনের পরে ঐক্যের সরকার করব। এই সিগন্যাল পাওয়ার জন্যই বলা যায় যে একটা চাপ রাখা, সরকারের উপর চাপ। যদিও এই সরকারটা জামাত নিয়ন্ত্রিত সরকার, সরকারের উপর একটা চাপ এবং বিএনপির উপর একটা চাপ। এই চাপ যে নির্বাচনের পরিবেশ নেই, এই কথা বলার ফলে বিএনপির মধ্যে যাতে একটা কাপাকাপি হয়, তারেক রহমানের মধ্যে যেন মনে হয় যে জামাত তো নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য জামাতকে মোটামুটি একটা আশ্বাস দেওয়া যে আমরা নির্বাচন পরবর্তী সময়ে শফিকুর রহমানের বা জামাতের যে চাওয়া, নির্বাচন পরবর্তী সময়ে সরকার গঠনের, মন্ত্রী পরিষদ গঠনের আগে এক জায়গায় বসে সিদ্ধান্ত নেব, এমন একটা জোরালো আশ্বাস দেওয়া যে জামাতকে সাথে নেওয়া হবে। এখনো পর্যন্ত চূড়ান্ত সিগন্যাল জামাত পায়নি। পেলেই পাওয়ার সাথে সাথে নির্বাচনটা হয়ে যাবে এবং আলটিমেটলি পাবে, এটি মনে হয় যে জামাত এটি পাবে। এবং মন্ত্রী পরিষদে বিএনপি নেবে কিনা এটাও একটা ব্যাপার। কারণটা হচ্ছে বিএনপি বা আজকে তারেক রহমান দেশে এসছেন শুধু তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু আপনারা তারেক রহমানের আজ থেকে 40 দিন আগেও তারেক রহমান দেশে আসবেন কিনা, আসতে পারবেন কিনা অনিশ্চয়তা ছিলেন। তিনি নিজে জানিয়েছিলেন দেশে আসাটা কিন্তু তার একক নিয়ন্ত্রণাধীন নয়, এটি সেই সময় তিনি নিজে জানিয়েছিলেন। তাহলে বুঝুন যে এর নিয়ন্ত্রণ কোথায়। এই যাদের হাতে নিয়ন্ত্রণ, তারা জামাতকে সাথে নিয়ে মন্ত্রিসভা গঠন করুক এটি চাইবে না। আবার জামাত যদি মন্ত্রিসভায় না আসতে পারে তাহলে কিন্তু তারেক রহমানের পক্ষে দেশ চালানো কঠিন হয়ে যাবে। আপাতত যদি আশ্বাস দিয়েও দেয় যে ঠিক আছে আমরা নির্বাচনের পরে বসবো, নির্বাচনটা হয়ে গেল, মন্ত্রী পরিষদ গঠিত হলো এবং তারেক রহমানের মন্ত্রী পরিষদে জামাত অংশ হলো না, তাহলে এই যে আজকে যে সারা বাংলাদেশে দখলদারিত্ব কায়েম করেছে, এই দখলদারিত্ব থেকে জামাতের পিছু হটতে হবে। জামাত কি এটা চাইবে? চাইবে না। যখন জবরদস্তি করা হবে জামাতের উপর, তখন পরিস্থিতি কিন্তু ভিন্ন হয়ে যাবে। কাউকে লাগবে না, আওয়ামী লীগ এরকম যে সাইড লাইন আছে সাইড লাইনে থাকবে, জামাতই উত্তপ্ত করে ছাড়বে পরিস্থিতি। তখন তারেক রহমানের জন্য দেশ চালানো কঠিন হয়ে যাবে এবং তখন কি করতে হবে? অ্যাকশানে যেতে হবে, জামায়াতের বিরুদ্ধে অ্যাকশানে। এবং অ্যাকশানে যেতে গিয়ে আরও তটস্থ করে মারবে।
এবং অন্যদিকে চাপ আছে, আন্তর্জাতিক চাপ আছে। অন্যদিকে যদি আওয়ামী লীগকে উন্মুক্ত করে না দেয়, তাহলে সত্যিকার অর্থে সব কিছু মিলে তারেক রহমানের দেশ চালানো কঠিন হবে। নির্বাচনটা হয়ে যাবে, আমরা বলছি যে নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচিত সরকার কতদিন দেশ চালাবে এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কয়েক মাসের বেশি মনে হয় চালাতে পারবে না। কারণটা হচ্ছে বহুমুখী চ্যালেঞ্জ আছে। যাদের প্রেসক্রিপশনে তারেক রহমান এসছে, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী যদি তারেক রহমান কাজ না করেন, তাহলে তিনি দেশ চালাতে পারবেন না। আবার তাদের প্রেসক্রিপশন উপেক্ষা করে যদি জামাতকে সঙ্গে নেন, তিনি দেশ চালাতে পারবেন না। অর্থাৎ সংকট চারিদিক দিয়ে, সংকট, উভয় সংকট। এই সব সংকট মোকাবেলা করে দেশ কিভাবে চলবে সেটি একটা বিষয়। তবে কথা বলতেই পারি, সবশেষ কথা বলতেই পারি যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, যে কোনোভাবে হোক আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ দেখছি না।